গল্পের শুরুতেই দেখা যাবে দীপ ঝাঁপিকে বলছে, এই শহর আমাকে কিচ্ছু দেয়নি, আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে। তবে তুই কোনো চিন্তা করিস না, আমি চলে যাবার পর আমি তোর সাথে যোগাযোগ রাখবো। ঝাঁপি, আমি তোর উপর বিশ্বাস করি, তুই আমার বিশ্বাস কোনোদিনও ভাঙিসনি, একমাত্র আমি তোকে বিশ্বাস করে কোনোদিনও ঠকিনি। ঝাঁপি, তুই নিজের পায়ে দাঁড়াতে পারবি, আমি জানি তুই একাই সবকিছু সামলাতে পারবি, তুই একদিন অনেক বড় হবি, দেখিস তুই অনেক বড় হবি। এসব কথাই বলছে দীপ ঝাঁপিকে। এরপর ঝাঁপি কাঁদতে থাকে। এরপর ঝাঁপিকে বলছে, কি হলো বোকা মেয়ে, এভাবে কাঁদছিস কেন? কাঁদবি না একদম, তোর সফলতার খবর আমি ওই বিদেশে থেকেই শুনবো, আর ওখানে খুব খুশি থাকবো তোর সফলতার খবর শুনে। আর শোন, আমার না কিছু কেনাকাটা করার দরকার আছে, তাই আমি যাচ্ছি। এই কথা বলে দীপ সেখান থেকে চলে যায়। এদিকে ঝাঁপি খুবই কষ্ট পেতে থাকে। আর পর বলছে, মা ঝাড়ালক্ষ্মী, তুমি আমার কাছ থেকে কেন সবকিছু কেড়ে নিলে? আমি ওকে পাপের রাস্তা থেকে বের করে এনেছি, কিন্তু ওকে তো তুমি আমার থেকে দূরে সরিয়ে দিচ্ছ। কথা বলে কাঁদতে থাকে ঝাঁপি। ওইদিকে দেখা যাবে ইনকা তো ভীষণ রেগে আছে। ইনকা বলছে, ওই থার্ড ক্লাস একটা মেয়ে আমার এত বড় একটা সর্বনাশ করে দিল, সকলের সামনে আমাকে অপমান করলো, আর আমার বিজনেস আমার কাছ থেকে কেড়ে নিল, আর আমার দীপকেও কেড়ে নিল। আমি কিছুই ভাবতে পারছি না, ওই থার্ড ক্লাস মেয়ে আমার এত বড় একটা সর্বনাশ করে দিল। রনিত, তুমি কিছু বলছো না কেন? এই কথা শুনে রনিত বলছে, ঝাঁপি আমাকে চড় মেরেছিল, ঝাঁপি আমাকে সবার সামনে অপমান করেছে, আমি না ঝাঁপিকে পাওয়ার চিন্তা বাদ দিয়ে দিয়েছি, এখন থেকে আমি তো প্রতিশোধ নেব, ঝাঁপির উপর প্রতিশোধ নেব। ঝাঁপি আমার এত বড় ক্ষতি করেছে, সবার সামনে আমাকে এভাবে অপমান করেছে, এবার আমি ওর সব থেকে বড় একটা ক্ষতি করে দেব। আর এই কথা বলতে বলতে দেখা যাবে বেনকার ফোনটা বেজে ওঠে। এরপর ফোন হাতে নিয়ে বলছে, এই মহিলা আবার কেন ফোন করছে? এই কথা বলে ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে দীপের মা কাঁদতে কাঁদতে বলছে, ইনকা সবকিছু শেষ হয়ে গেছে। এই কথা শুনে ইনকা বলছে, হ্যাঁ সব তো শেষ হয়েই গেছে, আপনি আমাকে কেন ফোন করেছেন? এরপর দীপের মা বলছে, আমার ছেলেটা তো এখন দেশের বাইরে চলে যাবে বলছে, ইনকা তুমি কিছু একটা করো না। এই কথা বলে কাঁদতে থাকে। এরপর ইনকা বলছে, কি আপনি এর জন্য আমাকে ফোন করেছেন? আমাকে কেন ফোন করেছেন? আমাকে এসব কিছুর জন্য আর একবারও ফোন করবেন না, আর এভাবে নাকি কান্নাও কাঁদবেন না আপনার ছেলের জন্য। আপনার ছেলে আর ছেলের বৌমার জন্য আমার অলরেডি অনেক ক্ষতি হয়ে গেছে, আর ওইসব বিষয় নিয়ে আমি কথাই বলতে চাই না। আপনার ছেলের ভালো আপনি নিজেই বুঝে নিন, আর একবারও আমাকে ফোন করবেন না। এই কথা বলে ফোনটা রেখে দেয় আর ফোনটা জোরে ফেলে দেয় ইনকা। এদিকে দেখা যাবে রনিত ইনকাকে বলছে, কি হলো, কে ফোন করেছে? এরপর ইনকা বলছে, দীপের মা ফোন করেছিল, বলল দীপ নাকি পরশু চলে যাবে বিদেশে। এই কথা শুনে রনিত তো ভীষণ খুশি হয়, বলছে এটাই তো সুবর্ণ সুযোগ, এটা তো আমাদের কাছে খুব ভালো একটা খবর। এরপর ইনকা বলছে, কি বলছো কি তুমি? এরপর রনিত বলছে, হ্যাঁ দেখো, এতদিন আমরা ঝাঁপির যতই ক্ষতি করার চেষ্টা করি না কেন, আমরা কিন্তু ঝাঁপির কোনো ক্ষতি করতে পারিনি, কারণ দীপ ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছিল। এখন দীপ চলে যাচ্ছে দেশের বাইরে, তাই আমি ঝাঁপির সব থেকে বড় কোনো ক্ষতি করে দিতে পারবো। ঝাঁপি, তুই তৈরি হ, তোর এবার পতন শুরু। ওইদিকে দেখা যাবে নীলুর ভাই গোডাউনে আছে, আর ঠিক সেই মুহূর্তেই গদাইকে ডেকে বলছে, তুই একটু গোডাউনেই থাক, আমি একটু আসছি। আর এই কথা বলতে বলতেই সেখানে দুটো ডাকাত চলে আসে, আর ওদের মাথায় পিস্তল ধরে বলছে, চাবি দে, গোডাউনের লকারের চাবি দে বলছি। এসব কথা শুনে এসব কিছু দেখে নীলুর ভাই ঘাবড়ে যায়। এরপর বলছে, কারা আপনারা বলুন, কারা আপনারা? একথা শুনে সেই ডাকাতগুলো বলছে, চাবি দে বলছি এক্ষুনি। এরপর চাবিটা বের করে দিলে লকারটা খুলে নেয় সেই ডাকাতগুলো, আর সেখান থেকে টাকাগুলো বের করতে থাকে। এরপর নীলুর ভাই বারবার করে বলছে, আমার এত বড় সর্বনাশ করবেন না, টাকাগুলো আমার খুব কষ্টের টাকা, কিন্তু কিছুতেই সেই ডাকাতগুলো শোনে না। ওদেরকে ভয় দেখিয়ে মেরে সেখান থেকে সেই টাকাগুলো নিয়ে বেরিয়ে যায়। এরপর গদাই নীলুর ভাইয়ের কাছে গিয়ে বলছে, আপনি ঠিক আছেন তো? এরপর দেখা যাবে নীলুর ভাই বলছে, আমি ঠিক আছি, তবে আমি এখন কি করব, এত কষ্টের টাকা 5 লক্ষ টাকা রেখেছিলাম মহাজনকে দিব বলে, এবার আমি ওনাকে কি জবাব দেব? তুই বাবাকে ফোন কর গাদাই, বাবাকে ফোন করে জানা। এই কথা বলে কাঁদতে থাকে। ওইদিকে দেখা যাবে দীপের লাকেজ গুছিয়ে দিচ্ছে ঝাঁপি। এরপর দীপের সাথে কাটানো মুহূর্তগুলোর কথাই মনে করতে থাকে ঝাঁপি, আর ভীষণ কষ্ট পেতে থাকে, আর মনে মনে বলছে, আমি যখনই তোমাকে নিয়ে ভালোবাসার একটু স্বপ্ন দেখেছিলাম, আমি তোমাকে ভালোবাসার জন্য নতুন করে সংসার বাঁধার জন্য স্বপ্ন দেখছিলাম, ঠিক সেই মুহূর্তে তুমি আমার স্বপ্নটা ভেঙে দিলে। তুমি তো আমাকে ভালোবাসা শিখিয়েছো, তাহলে কেন চলে যাচ্ছ? এই কথা বলে
কাপড়গুলো গোছাতে থাকা ঝাঁপি, আর তখনই সেখানে দীপ আসে। দীপ এসে ঝাঁপিকে বলছে, কি করছিস তুই? এরপর ঝাঁপি বলছে, কি আর করব, শেষবারের মতো তোমার লাগেজটা গুছিয়ে দিচ্ছি, কারণ তোমাকে আটকানোর মতো ক্ষমতা তো আর আমার নেই, কোনো অধিকারও নেই, তুমি তো আমাকে কোনো অধিকারই দাওনি তোমাকে আটকানোর, তাই শেষবারের মতো গুছিয়ে দিচ্ছি। এরপর দেখা যাবে দীপ বলছে, থ্যাংক ইউ। আর এরপর দেখা যাবে ঝাঁপি দুটো কৌটো দেখিয়ে বলছে, এগুলোতে খাবার রাখা আছে, তোমার খুব পছন্দের খাবার, তুমি এগুলো খেয়ে নিও। আর তখনই সেখানে নীলু আসে। নীলু এসে ঝাঁপিকে বলছে, সর্বনাশ হয়ে গেছে। এরপর ঝাঁপি তো অবাক হয়ে যায়, বলছে, কি হয়েছে নীলুদা? এরপর নীলু বলছে, আমাদের গুডাউনে ডাকাত পড়েছিল, সেখান থেকে টাকা পয়সা সবকিছু নিয়ে গেছে, আর দাদাকে মেরে সেখানেই রেখে গেছে। এই কথা শুনে ভীষণ অবাক হয়ে যায় ঝাঁপি। এরপর নীলুকে বলছে, তাহলে তুমি এখনো এখানে আছো কেন? এরপর নীলু বলছে, তাহলে আমি কি করব? এরপর ঝাঁপি বলছে, তোমার তো এখন তোমার পরিবারের পাশে দাঁড়ানো উচিত। একথা শুনে নীলু দীপকে বলছে, দেখো না কি বলছে। এরপর দীপ বলছে, ঝাঁপি তো একদম ঠিক কথাই বলছে। এরপর নীলু বলছে, জানো তো আমার না খুব কষ্ট হচ্ছে। এরপর ঝাঁপি বলছে, এভাবে এখানে কষ্ট পেলে চলবে? তোমাকে তো যেতে হবে, তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। তোমাকে একটু বকাঝকা করেছে দেখে কি তুমি ওনাদের বিপদে ওদের পাশে দাঁড়াবে না? একদমই কিন্তু না, এটা ঠিক না। সময়টাতে তোমাকে ওদের পাশে প্রয়োজন। একথা শুনেই নীলু বলছে, সত্যি যাবো ঝাঁপি? এরপর ঝাঁপি বলছে, হ্যাঁ। একথা বলে দীপের কাছে গিয়ে বলছে, তোমারও তো একটা কর্তব্য আছে, যতই হোক বোনের শ্বশুর বাড়ি বলে কথা, তাদের এই বিপদের দিনে তুমি যাবে না? আবার তুমি তো একেবারে বাহিরে চলে যাবে, তাই শেষবারের মতো ওদের সাথে তোমার তো একটু কথা বলার দরকার ছিল, আর এই পরিস্থিতিতে তোমাকেও একটু যাওয়ার দরকার ছিল, আর আমরাও যাব। একথা বলতে তখন দীপ বলছে, হ্যাঁ একদম ঠিক কথাই বলেছিস, আমাদের যেতে হবে। এই কথা বলে নীলুকে বলছে, নীলু চল। এরপর ঝাঁপি বলছে, হ্যাঁ সেখানে গিয়ে সবার সাথে কথা বলবে, আর আমরাই তো কাসাইদের বিয়েটা দিয়েছি, তাই আমাদের উপরও তো একটা কর্তব্য আছে। এই কথা বলতেই সবাই বেরিয়ে যায় নীলুদের বাড়িতে যাওয়ার জন্য। ওইদিকে দেখা যাবে নীলুর বাবা চিন্তিত হয়ে আছে, বলছে এখন কি হবে, এতগুলো টাকা আমরা কি করে জোগাড় করব, কি থেকে কি হয়ে গেল। ওইদিকে নীলুর দাদা ভীষণ কান্নাকাটি করছে। তখনই সেখানে নীলু, ঝাঁপি আর দীপ চলে আসে। এসে নীলু বাবাকে বলছে, তোমরা ঠিক আছো তো? কি হয়েছে? এই কথা বলে নীলুর দাদার কাছে চলে যায় নীলু। এরপর গিয়ে বলছে, কি হয়েছে দাদা, তুই ঠিক আছিস তো? এরপর নীলুর মা তো ভীষণ রেগে যায়। এরপর বলছে, আমরা ঠিক আছি, তুই এখানে কেন এসেছিস? নীলুর দাদা বলছে, আমি এতক্ষণ পর্যন্ত ঠিক ছিলাম, বাট এখন ঠিক নেই। তোকে এখানে আসতে বারণ করেছিলাম তো, তারপরেও তুই এই বাড়িতে কেন এলি? চলে যা, বেরিয়ে যা বলছে এ বাড়ি থেকে। এরপর নীলুর মা বলছে, বেরিয়ে যা, তোর কথা কি কানে যাচ্ছে না? এরপর নীলুর বোন বলছে, ঠিকই তো, তুই শ্বশুর বাড়িতে চলে গেছিস, তাহলে এখানে কেন এসেছিস? আবার শ্বশুর বাড়ির লোকজনদেরও নিয়ে এসেছিস? নীলুর বাবা বলছে, শ্বশুর বাড়ির লোকজনদের এভাবে এখানে ডেকে আমাদের অপমান করাচ্ছে, ওদের কানে খবরগুলো কে দেয় আমি সেটাই বুঝতে পারছি না, বেরিয়ে যা বলছি। এরপর নীলুর বৌদি বলছে, একটু থামো না, ও তো তোমাদেরই ভাই, তাহলে এমন কেন করছো? এরপর বলছে, তুমি এখানে এসে না ওর জন্য সুপারিশ করো না, না হলে তোমাকে ওই বাড়ি থেকে বের করে দেব। আর তোকে বলছি বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। এরপর দীপ বলছে, আচ্ছা এতটা রাগারাগি করার কিছুই হয়নি, এতটা উত্তেজিত হোস না প্লিজ, তোরা ঠিক আছিস তো? এরপর নীলুর দাদা রেগে গিয়ে বলছে, ওটা তো তোদের দেখতে হবে না, তোরা এখানে কেন এসেছিস? আমাদের বিপদে আপদে তোদের কাউকে পাশে চাই না, যা চলে যা এখান থেকে। এরপর নীলু আবারও বলছে, দাদা শোন। এরপর বলছে, তুই কি আমার কথা বুঝতে পারছিস? না হলে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব, বেরিয়ে যা বলছি এক্ষুনি এ বাড়ি থেকে। এসব কিছু শুনে ভীষণ কষ্ট পেতে থাকে নীলু। এরপর দীপ বলছে, দেখলি তো, এবার দেখলি ঝাঁপি? এরপর নীলুর দাদা বলছে, কি আবার দেখবে? এরপর দেখা যাবে নীলুর মা বলছে, এ বাড়ি ছেড়ে তো চলেই গিয়েছিলি ওই অলক্ষীটাকে বিয়ে করে, ওই সরকার বাড়ির অলক্ষীকে বিয়ে করেছিস, আমাদের এমন পতন তো হবে, এটাই তো হওয়ার কথা ছিল, কারণ অলক্ষীকে তো বিয়ে করেছিস, তাই আমি বলছি শ্বশুর বাড়িতে গিয়েই থাক, এ বাড়িতে আর একদম আসবি না। এরপর এসব কিছু শুনে রেগে যায় ঝাঁপি। এরপর বলছে, কাসাইদিকে আপনারা এভাবে অপমান করতে পারেন না, কাসাইদিকে আমরাই তো বিয়ে দিয়েছিলাম, আর কাসাইদি যে এ বাড়ির লক্ষ্মী সেটা আমি ঠিক প্রমাণ করে দেব। আপনাদের বাড়ির ছেলে এ বাড়িতে এসেছে আপনাদের এই করুণ অবস্থাতে আপনাদের পাশে দাঁড়াবে বলে, আর আপনারা তাকে কিনা অপমান করছেন, আর তার বউকে অপমান করছেন। কাসাইদিকে এভাবে অপমান করতে পারেন না। আমি আপনাদের চ্যালেঞ্জ করলাম, আপনাদের যে টাকাগুলো আপনাদের কাছ থেকে চলে গেছে সেই টাকা কাসাইদি একদিন ফিরিয়ে দেবে আপনাদের, আর কাসাইদি এবারই লক্ষ্মী বৌমা হয়ে উঠবে, আর সেটা আপনারা প্রকাশ করবেন, সেটা আপনারা স্বীকার করবেন। তখন কাসাইদি যে এবারই লক্ষ্মী সেটা আপনারা জোর গলায় বলবেন, দেখবেন আমি এখানে ওদেরকে নিয়ে এসেছিলাম, বাট আপনারা তো এভাবে অপমান করছেন, তবে আমরা এখান থেকে চলে যাচ্ছি।
তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, কাসাইদিকে সসম্মানে এ বাড়িতে ফিরিয়ে দিয়ে যাব। এরপর দীপ বলছে, চল ঝাঁপি, চলে যাব। কথা বলেই মিনুকে বলছে, মিনু চল। তারপরে দীপ, মিনু আর ঝাঁপি সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে ঝাঁপির ব্যাংকে বসে আছে ঝাঁপি আর ভাবছে সেই দীপের কথাই। সব বিপদে আপদে দীপ কিভাবে বাঁচিয়েছে ঝাঁপিকে, আর মনে মনে বলতে থাকে, তুমি তো আমাকে কত বিপদ আপদ থেকে বাঁচিয়েছো। আর এই চেয়ারটা আমি তোমার জন্য রেখেছিলাম। আমি ভেবেছিলাম তুমি কোনো না কোনো একদিন এই চেয়ারটা এসে বসবে, কিন্তু না, তা আর হলো না। তোমাকে সবকিছু থেকে ফিরিয়ে এনেছিলাম, ভেবেছিলাম তুমি আমার হয়ে থাকবে, কিন্তু না। এসব কিছু বলে মন খারাপ করতে থাকে ঝাঁপি। ওইদিকে দেখা যাবে ঝাঁপির সাথে থাকা দুই মেয়ে বলছে, দিদির এই কষ্টগুলো আর সহ্য হচ্ছে না। আর কষ্ট হবেই না কেন? কারো স্বামী চলে গেলে কি কারো মন ভালো থাকে? তবে আমরা প্রার্থনা করি এই দিদির কষ্টগুলো যেন দূর হয়ে যায়। মা ঝাড়ালক্ষ্মী, তুমি কি এমন কিছু করতে পারো না যাতে এই দিদির বরটা আর বিদেশে যেতে না পারে, দিদির সাথেই থেকে যায়, আর দিদি সবসময় হাসি খুশি থাকে? এসব কিছু বলতে থাকে। আর তখনই সেখানে দুজন লোক আসে। লোক এসে বলছে, আমরা আসতে পারি? এরপর এদেরকে বসতে দেওয়া হয়। এরপর ঝাঁপি বলছে, হ্যাঁ বলুন, আপনাদের কি করে সাহায্য করতে পারি? এরপর সেই দুজন লোক বলছে, দিদি আপনার ব্যাংকে আমরা কিছু টাকা জমা রাখতে চাই, 5 লক্ষ টাকা। তবে আমরা কোনো ব্যাংকে বিশ্বাস করি না, সেই কারণে কোনো ব্যাংকে রাখিনি, তাই আপনার কাছে রাখতে এসেছি। আর আপনি তো সুদও বেশি দেন, আর এগুলো আমাদের রক্ত জল করা টাকা, তাই এগুলো নিয়ে কোনো রিস্ক আমরা নিতে চাই না, তাই আপনার কাছে এসেছি। আমরা জানি আপনার কাছে থাকলে টাকাগুলো সেফ থাকবে, আর আপনি আমাদের ঠকাবেন না। এই কথাগুলোই বলতে থাকে। ঝাঁপি তো এসব কিছু শুনে ভীষণ খুশি হয়। এরপর বলছে, দিদি আমাদের যখন টাকার প্রয়োজন হবে তখন নিতে পারবো তো আপনার কাছ থেকে? এরপর ঝাঁপি বলছে, হ্যাঁ অবশ্যই। এরপর সেই লোক দুটো বলছে, হ্যাঁ সে কারণে কিন্তু আমরা এখানে এসেছি। আপনার এখানে টাকাগুলো রাখলে আমরা সত্যি একটু নিশ্চিন্ত হব। জানেনই তো আমরা গ্রামে খেটে খাওয়া মানুষ, তাই এই টাকাগুলো যথাস্থানে রাখলে আমাদের একটু শান্তি হবে। এরপর ঝাঁপি বলছে, আপনারা কোনো চিন্তা করবেন না, আপনারা এখানে টাকা রেখে গেলে আপনাদের টাকার কোনো ক্ষতি হবে না, টাকা সেফ থাকবে, আপনারা এখানে নিশ্চিন্ত রেখে যেতে পারবেন। কথা বলে দুজন মেয়েকে বলছে, ওনাদের কাগজপত্রগুলো ওনাদের বুঝিয়ে দাও। এই কথা শুনেই সেই মেয়েগুলো কাগজপত্রগুলো রেডি করছে, আর তখনই ঝাঁপিকে টাকাগুলো বুঝিয়ে দেয় সেই লোকগুলো। টাকাগুলো ভালোভাবে গুনে নেয় ঝাঁপি, আর সব জায়গায় সাইন করে তাদেরকে কাগজগুলো বুঝিয়ে দেয়। এইদিকে দেখা যাবে ঝাঁপি বাড়ি ফিরতে দেখতে পায় ঝাঁপির রুমটা খুব সুন্দর করে সাজানো আছে। এরপর দীপ বলছে, তুই তো চেয়েছিলি এমন একটা ঘর। এরপর ঝাঁপি বলছে, আমি এমন একটা ঘর চেয়েছিলাম, কিন্তু এই ঘরে একা থাকতে চাইনি। আর এই কথা বলতেই দীপ বলছে, তোর জন্য কিন্তু খুব কষ্ট করে এই ঘরটা সাজিয়েছি ঝাঁপি। এ কথা বলতে ভীষণ খুশি হয় ঝাঁপি। এরপর দীপ বলছে, আর কখনো তুই কাঁদবি না, কখনো না। পরের দিন সকাল হতে ঝাঁপিকে রেখে চলে যায় দীপ। গাড়িতে উঠতে ঝাঁপি তো ভীষণ কষ্ট পেতে থাকে দীপের জন্য। এদিকে গাড়িটা ছেড়ে দিলেই শেষ বিদায় জানায় দীপ ঝাঁপিকে। এদিকে খুব কষ্ট পেতে থাকে ঝাঁপি। এরপর বলছে, তুমি আমাকে ফেলে সত্যিই চলে গেলে, সত্যি আমার কথা তুমি একটিবারের জন্য ভাবলে না। এই কথা বলে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরতেই তখনই চলে আসে পুলিশ অফিসার। পুলিশ অফিসারকে দেখে ঝাঁপি বলছে, কি আপনারা? এরপর পুলিশ অফিসার বলছে, দুজন লোককে চিনতে পেরেছেন? এরপর ঝাঁপি বলছে, এরাই তো আমার কাছে টাকা রেখে গেছে। এরপর সেই অফিসার বলছে, হ্যাঁ এগুলোই চলে না, এরা ডাকাত, এদেরকে দিয়ে ডাকাতি করিয়ে ব্যাংক লুট করিয়ে আপনার ব্যাংকে টাকা জমান না। এই কথা শুনে চমকে যায় ঝাঁপি, আর চমকে গিয়ে তাকিয়ে আছে অফিসারের দিকে।